আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিযান গল্পের ৪৭ এবং ৪৮ নম্বর পর্ব। একজন নারী যোদ্ধার সাজ যেমন হয় ঠিক তেমনি করেই সেজেছে পরি। চোখ গাঢ় কাজলে ঢেকে ফেলেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করলো নিজেকে। তারপর পালঙ্কের নিচ থেকে ধারালো সেই তলোয়ারখানা বের করলো। ঘুরিয়ে ফিরিয়ে তা দেখতে লাগলো বারংবার। ঠিক সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাঘিনীর গুহায়। মুচকি হেসে পরি সোনালির ঘরের দিকে পা বাড়ালো। নওশাদ নিজের ঘোড়া বানিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়ল। বিছানায় সে কাউকে ছুঁয়ে থাকতে দেখে নিঃশব্দে হাসে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, বাঁচার জন্য মানুষ কত কিছুই না করে পরি। আমাকে বাঁচতে হলে তোমাকে যে মরতে হবে। ছুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল নওশাদ। ছাম মতো ছুরি চালালো শুয়ে থাকা ব্যক্তির শরীরে। নওশাদ ভাবছে নিশ্চয়ই পরির শরীর এতক্ষণে ক্ষত বিক্ষত হয়ে গেছে। অন্ধকারে কিছুই দেখতে পারছে না সে। নিজেকে শুধালো, রক্ত ছিটকে আসছে না কেন? তুই রক্ত দেখতে চাস? আমি তোকে আজ রক্ত দেখাবো। তোর শরীরের যত রক্ত আছে আজ তুই সব দেখবি। নওশাদ ফিরে তাকায়। কুসুম হারিকেনের আঁচটা বাড়িয়ে দিতেই পরির বদনখানা স্পষ্ট হয়ে ওঠে। রক্তিমা কালো অশ্রুতে টলমল চোখে দেখে নওশাদের আত্মা যেন বেরিয়ে গেল। সে চিৎকার দিতে চাইল মুহূর্তেই, কিন্তু ভারী কিছু মাথায় পড়ায় চোখ বন্ধ হয়ে এলো যেন। তবে সম্পূর্ণ জ্ঞান সে হারালো না। মেঝেতে বসে পড়ল সে। আঘাতটা পেছন থেকে রূপালি করেছে। সে এতক্ষণে ঘরেই লুকিয়েছিল। নওশাদ যাকে পরি ভেবে আঘাত করেছে তা বালিশ ছিল যা চাদরে ঢাকা ছিল। রূপালি রুষ্টচিত্ত কণ্ঠে বলল, ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম। তৎক্ষণাৎ শেফালির আগমন ঘটে। সে বলে, ওর আওয়াজ আমি বন্ধ করতেছি। নওশাদ অবাক হয়ে গেল, কিন্তু কথা বলার আগে কুসুম ওর হাত দুটো পিছ মোড়া করে ধরে। নিজেকে ছাড়ানোর সেই শক্তিটুকু কেড়ে নিয়েছে রূপালি, তাই নড়তে পারছে না। শেফালি হাতের গামছাটা নওশাদের মুখে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু নওশাদ মুখ খুলছে না। শেষে উপায়ন্তর না পেয়ে নাক টিপে ধরে। শ্বাস নিতে পারে না নওশাদ, তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখে গামছা ঢুকিয়ে দেয়। নওশাদের লাঠি দিয়ে গুঁতো মেরে মেরে অর্ধেক গামছা গলা দিয়ে নামিয়ে দিল সে। পরি এগিয়ে একটা চেয়ার আনলো। ওরা ধরে নওশাদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে। ছোটাছুটি করছে নওশাদ, কিন্তু পারছে না। পরি তলোয়ার হাতে নিয়ে নওশাদের মুখোমুখি বসে। তলোয়ার দেখে ভয়ে নওশাদের আত্মা যেন বেরিয়ে আসছিল। পরি বলে, তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। আমার এতে খুব আনন্দ হচ্ছে। আরও ভয় পাবি তুই। এত কথা বলিস না বলি, ওকে শেষ করে দে। পরি ঘাড় কাত করে নওশাদের দিকে তাকে বলল, এত সহজে? তাহলে তা আসল মজাটাই মাটি হয়ে যাবে। পরি এক টানে নওশাদের মুখ থেকে গামছা বের করে আনলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নওশাদের। তৃষ্ণায় পানি পান করতে লাগলো। গামছা মুখে থাকায় দম প্রায় বেরিয়ে আসছিল। পরি জিজ্ঞেস করলো, পানি খাবি? মাথা নাড়ে নওশাদ। কুসুমকে ইশারা করতে সে একটা ছোট্ট বাটি নিয়ে আসে। পরি বাটিটা দেখিয়ে বলে, পানি তো নেই। তোর মতো পিচাসের তৃষ্ণায় পানিও মুখ ফিরিয়ে নেয়। এখন কি করি? একটু ভাবলো পরি। হাতের তলোয়ার মেঝেতে রেখে কোমরে গোজা ছোট ছুরিটা বের করে। পরপর ৩-৪টা দাগ কেটে দেয় নওশাদের হাতে। ব্যথায় নওশাদ আর্তনাদ করে উঠলেও মুখ দিয়ে শব্দ বের হলো না। ওর হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে আর পরি তা বাটিতে সংগ্রহ করছে। কিছুটা রক্ত নিয়ে সে নওশাদের মুখের সামনে ধরে বলে, নে তোর পিপাসা মেটা। রক্ত দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমাকে ছেড়ে দাও পরি, আমি অনেক দূরে চলে যাব। আমার আপাকে ছেড়েছিস তোরা? আপাও তো অনেক দূরে চলে যেতে চেয়েছিল। ছেড়েছিস কি? নওশাদের গাল দুটো চেপে ধরে রক্ত ওর মুখে ঢেলে দিল পরি। সাথে সাথেই বমি করে দিল নওশাদ। এটা দেখে কুসুম আর শেফালিরও বমি পেল। মুখে কাপড় দিয়ে বমি আটকালো ওরা। পরি তাতেও ক্ষান্ত হলো না। বাকি রক্তটুকু আবারও মুখে ঢেলে দিল। এবারও তা ফেলে দিল নওশাদ। এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিলি তাই না? বলতে বলতেই নওশাদের তর্জনী আঙ্গুলটা কেটে দিল পরি। এবার চিৎকার করে উঠল নওশাদ, কিন্তু ওর চিৎকার আরও কানে পৌঁছায় না। তার আগেই পরে ওর মুখে গামছা ঢুকিয়ে দিয়েছে। কুসুম আর শেফালি মৃদু চিৎকার করে উঠল। ভয়ে কাঁপতে লাগলো দুজনেই। পরে যে এতটা ভয়ানক উঠবে তা ওরা চিন্তাও করেনি। ওরা দুজন বাইরে চলে যেতে চাইলে পরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস তোরা? এখানেই থাকর, যন্ত্রণা তোদের দেখতে হবে। কুসুম ভয়ে ভয়ে বলে, আমার ডর করতেছে আপা, আমি যাই। আর এখানে থাকতে পারবো না। বলতে বলতে কুসুম দৌড়ে চলে গেল। ওর দেখা দেখি শেফালিও পালালো। বাকি আছে রূপালি।
ওর ভয় লাগলেও শক্ত চোখে সবটা দেখছে। ও বলল, আমি দেখতে চাই পরি, আমার আবার হত্যাকারীদের শাস্তি কেমন তা আমি নিজ চোখে দেখতে চাই। ভয় আমি পাবো না। পরি মুখোশের আড়ালে হাসে, তারপর ছুরি দিয়ে নৌসাদের পরনের শার্টটা কেটে খুলে ফেলে। বুকে ছুরি চালিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। ওর কলিজাটা আজ কিছুটা ঠান্ডা হয়েছে। নওশাদের বুকের ক্ষতটা বেশ গাঢ়, ফলে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তে। রূপালী খানিকটা শুকনো মরিচের গুঁড়া সেখানে লাগিয়ে দিতেই ছটফট শুরু করে নওশাদ। গলা কাটা মুরগির মতো ছুটাছুটি করছে সে। এর থেকে বুঝি আর কোনো যন্ত্রণা হয় না। পরি প্রশান্তির স্বরে বলে, সারা শরীরের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন নওশাদ। আজ তোকে আমি ভয়ানক মৃত্যু দেব। তুই হাত জোর করে ক্ষমা চাওয়ার সময়ও পাবি না। তোকে আমি জীবিত দাফন করব। জানাজাও হবে না তোর। শশীরের লাশ তো তোরা পেয়েছিলি, কিন্তু তোর লাশ কেউ পাবে না। ব্যথায় ভয়ে কাঁপছে নওশাদ। শরীরে জ্বলন হলেও নড়ার শক্তি নেই। এরই মধ্যে পরি ওর আর একটা আঙ্গুল কেটে দিল। এবার আর রূপালী থাকতে পারে না। অনেক সাহস দেখালেও আর সাহসে কোলায় না ওর, আর তাই ঘর থেকে বেরিয়ে গেল। পরি রূপালীকে বাধা দিল না, শুধু বলে, কুসুম আর শেফালি যেন গরম পানি দিয়ে যায়। পরি নওশাদের দিকে তাকিয়ে বলে, দেখ মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের। তুই চিন্তা করিস না, তোর দাফন খুব ভালো করেই হবে। তোকে গোসল করাবো, আগরবাতি জ্বলবে, গোলাপ জল দেওয়া হবে, কবর খোঁড়া হবে, কিন্তু তোকে 3.5 হাত জায়গা দেওয়া হবে না। তুই তো মানুষের মধ্যেই পড়স না, তাহলে তোকে মানুষের মতো দাফন করাটা উচিত হবে না। নওশাদ গোঙাচ্ছে, দেখে মনে হচ্ছে সে কিছু বলছে। পরি নওশাদের আরেকটু কাছে এগিয়ে তা শোনার চেষ্টা করে। আমাকে তাড়াতাড়ি মেরে ফেল, আমার আর সহ্য হচ্ছে না, ভাঙা ভাঙা গলায় নওশাদ বলছে। কুসুম আর শেফালি তখন গরম পানির পাতিল নিয়ে ঘরে এলো। পরি ওদের দেখে বলল, তুই কি নওশাদের একটা আঙুল কাটবি কুসুম? মুখে না বলে মাথা নেড়ে না বলে কুসুম। ভয়ে সে কাঁপছে এখনও। শেফালিকেও একই কথা জিজ্ঞেস করে পরি, সেও না বলে দেয়। ওদের ভয় দেখাতে পরির ভীষণ ভালো লাগছে। সে বলে, গোসল করানোর পর কিন্তু ওর গায়ে আর হাত দেওয়া যাবে না। না আপা থাক, আমরা অহন কী করবো? গোসল করা। কুসুম পাতিলের সব পানি নওশাদের গায়ে ঢেলে দিল। পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফোসকা পড়ে গেল নওশাদের শরীরে। শেফালি আগরবাতি জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল। পরি নাক টেনে গোলাপ জলের সুগন্ধিটা নিল। খুব ভাল লাগছে ওর। ওরা 3 জন ঘর ত্যাগ করে নওশাদকে একা রেখে উঠোনের এক কোনায় খড়ের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁড়ছে। পরিও সাথে যোগ দিয়েছে। 3 জন নারী মিলিয়ে কবর খুঁড়ছে। কবর বললে ভুল হবে, গর্ত খুঁড়ছে। রূপালী পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে মালা চলে আসে। ওদের গর্ত খুঁড়তে দেখে বলেন, কি করস পরি, সবাই এখানে কেন? পরি কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়ালো। লাফ দিয়ে উপরে উঠে এসে বলে, আপনি ঘরে যান আম্মা, পিকুলের কাছে যান। নওশাদরে ধইরা আনছস তাই না? তোর বাপ জানি এসব জানতে না পারে, তাইলে কিন্তু হ্যাঁ খারাপ কিছু করব। পরি অবাক হলো মায়ের কথায়। তবে সে বুঝতে পারলো মালা ওকে সমর্থন করছে। মালা এতদিন এটা বেশ বুঝেছে যে সে যতই বলুক না কেন, পরি তার সিদ্ধান্ত বদলাবে না। এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই মালা চলে গেল। পাটি মেখে 3 জন বড় একটা গর্ত ঘোরে। তারপর সোনালির ঘরে যায়। পরি নওশাদকে ভালো করে দেখে, এখনও বেঁচে আছে। শরীরের অনেক রক্ত বের হয়ে গেছে, যার ফলে নেতিয়ে পড়েছে। ওর প্রতিটি নিঃশ্বাস এখন শেষ নিঃশ্বাসে প্রহর গুনছে। বড় একটা চাদরে শুইয়ে সেটা ধরে 4 জন মিলে নওশাদকে গর্তের কাছে নিয়ে এলো। নওশাদ তখনও নিভু নিভু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা চাইছে। তারপর জীবিত পুঁতে ফেলে নওশাদকে। মাটির নিচে শ্বাস নেওয়া যায় না, সেখানে অক্সিজেনও পৌঁছায় না। কাজ শেষ করে পরি কলপারের দিকে এগোয়। মধ্যপ্রহরের কিছুটা সময় পর যখন পুরো গ্রাম ঘুমানো, এমনকি ঝিঝি পোকাগুলোও ঘুমিয়ে পড়েছে, তখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে। পুরো গ্রামটাতে নজর বুলাচ্ছে। তবে কিছু না দেখলেও নওশাদের শেষ পরিণতি গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখছে। সম্পূর্ণ কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে পরি। গোসল সেরে শরীর মুছে নিয়ে, এমনকি মাথাও না, পরনের শাড়িটা অর্ধেক ভিজে আছে। সেই অবস্থাতেই ঘরে গেল পরি। সেখানে শায়ের ওর জন্য অপেক্ষা করছে। পরি তাকে খবর পাঠিয়েছে। এমত অবস্থায় পরীকে দেখে বেশ ঘাবড়ে গেল শায়ের, তবে কথা বলল না। পরির এমন সৌন্দর্য শায়েরকে আটকে দিল। হাসল পরি, যা শায়ের কাছে ভয়ঙ্কর লাগলো। নিজের শীতল হাতটা শায়ের গালে রাখে পরি, যার দরুন হালকা কেঁপে ওঠে সে। তা দেখে আবারও হাসে পরি। দ্বিতীয় হাত অপর গালে রেখে টেনে তাকে নিচু করে। তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে। আদুরে গলায় বলে, আমি ছাড়া অন্য কোনো নারীকে ছুঁয়েছেন কখনো? জীবনে 2 জন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি, তার মধ্যে আপনি দ্বিতীয়।
প্রথমত আমি আমার মাকে ছুঁয়েছি, আর দ্বিতীয়ত আপনাকে। আর কোনো নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি। এই জন্যই কি আপনার স্পর্শে জাদু আছে, যার জন্য আমি এত উতলা হয়ে উঠি? আপনার শরীর ঠান্ডা অনেক, কাঁথাটা গায়ে জড়িয়ে বসুন, নাহলে জ্বর আসবে। পরীর হাত ধরে ওকে পালঙ্কে বসায় সায়ের। কাঁথাটা গায়ে জড়িয়ে দিয়ে বলে, আপনি দিন দিন আরও অদ্ভুত আচরণ করছেন, এরকম করলে আপনার শরীর খারাপ করবে। জবাব না দিয়ে পরী সায়েরকেও টেনে নিল কাঁথার ভিতরে। সায়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। ভীষণ শান্তি লাগছে পরীর। সায়ের বলে উঠল, আপনি ভালোবাসা বিশ্বাস করেন? শুধু আপনার ভালোবাসা বিশ্বাস করি, বাকি সব মিথ্যা। সম্পানের ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না পরিজান। ও সত্যি বিন্দুকে ভালোবাসতো, শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে কি ওর ভালোবাসা মিথ্যা? পরি মাথা তুলে শান্ত চাহনিতে সায়েরের দিকে তাকালো। সায়ের নিজেও পরীর দিকে তাকিয়ে আছে। স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্ত পড়ার বৃথা চেষ্টা করছে পরি। তা উপলব্ধি করতে পারে সায়ের। সে বলে, সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিজান, তাকে খারাপ বানানো হয়েছে। টাকা এমন একটা বস্তু যার নেশায় ধনী গরিব সবাই পড়ে, এবং এই নেশায় সম্পান আর আমার মতো শত পুরুষ খারাপ কাজে লিপ্ত হয়, আর ধনীরা পাপ করেও সকলের আড়ালে থেকে যায়। আপনার বাবা বেছে বেছে তাদেরই নিজের দলে টানে যাদের পরিবারে খুবই অভাব, খেয়ে পড়ে বাঁচা মুশকিল। কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য। তারা পরিবারের সবাইকে সুখী রাখতে সব কিছু করতে রাজি থাকে। সম্পান, সিরাজ আর আমি, এই তিনজনই আপনার বাবার শিকার মাত্র। কিন্তু আমার বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার বাবার বিন্দুমাত্র ধারণা নেই। নিজেকে অনেক চতুর মনে করে আপনার বাবা, কিন্তু শেষে সে নিজের জালে নিজেই ফেসেছে। যারা যারা আপনার বাবার কর্মচারী ছিল তাদের কোনো না কোনোভাবে হত্যা করেছেন আপনার বাবা, কারণ আপনার বাবার সব অপকর্মের সাক্ষী ছিল তারা। আমাকেও এতদিনে মেরে ফেলতেন, কিন্তু পারেনি। কেন জানেন? কারণ আপনার বাবার কুকীর্তির সব প্রমাণ আমার কাছে আছে। আমি যদি মারা যাই তাহলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে। এই জন্যই আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আর সম্পানকে মেরে ফেলছেন। সিরাজকে বাঁচিয়ে রেখেছেন কারণ ও আপনার বাবার মতোই নির্দয়। টাকার বিনিময়ে ও সব করতে পারে। এই জন্য আপনার বোনকেও ফাঁসিয়েছে। শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ। সায়ের দম ফেলে পরীর দিকে তাকালো। পরী এখনও সায়েরের বুকে মাথা রেখে আছে। সায়ের বলল, আপনি কি শুনছেন পরিজান? শুনছি। আপনিও তো টাকার জন্য খুন করেছেন। ভুল পরিজান, টাকার জন্য আমি সব করলেও খুন করিনি। আমি প্রথম খুন করি পালককে। পরী মাথা তুলে সায়েরের দিকে তাকালো। কেন খুন করলেন তা সম্পূর্ণটা এখনও আপনি আমাকে বললেন না। আজ অন্তত বলুন। পরী অসহায়ের মতো তাকিয়ে আছে। সায়ের আবার বলতে শুরু করে, পালকের কোনো দোষ নেই, অন্তত আপনার দৃষ্টি থেকে। পালকের ধর্ম ভিন্ন তা কি আপনি জানেন? তবুও সে আমাকে পেতে চেয়েছিল। এতে আমি ওর কোনো দোষ দেখি না। মানুষ জাতি বড়ই অদ্ভুত পরিজান। কখনকার দৃষ্টিতে কে আটকায় তা বলা মুশকিল। সেজন্যই পালক আমাতে আটকে ছিল। আমি পালককে হত্যা করতাম না, কিন্তু শেষে সে সব কিছু জেনে গেল। শুধু তাই নয়, সে আমাকে হুমকি দিল যে সে আপনাকে সব বলে দেবে। যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে চুপ থাকবে। সুযোগের সদ্ব্যবহার, তবে তার দোষ আমি দেখি না। ভালোবাসা পেতে আমি নিজেই খুন করেছি, আর সে তো হুমকি দিয়েছে মাত্র। তখন কানাইকে নিয়ে ঝামেলা চলছিল, তার মধ্যে পালক চলে আসে। মাথা কাজ করছিল না, তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছি। তারপর আরও 5 জনকে মেরেছি আমি। 4 জন ছিল বিন্দুর ধর্ষণকারী। মেয়েদের সম্মান না করলেও অসম্মান করি না আমি। সম্পানও ওই দিন বিন্দুকে মারার কোনো পরিকল্পনা ছিল না। সম্পানকে প্রথমে আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল, কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা দেখে মুগ্ধ। এ থেকে আমি বুঝতে পারলাম নারীর ভালোবাসা হিংস্র মানবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। সম্পান নিজে থেকে আপনার বাবার কাজ ছাড়তে চেয়েছিল, কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিল, কিন্তু সম্পান তা নাকচ করে দেয়। তারপর বিন্দুকে মারার হুমকি দেন আপনার বাবা। নিজের ভালোবাসা বাঁচাতে সম্পান আমার ভালোবাসা কেড়ে নিতে চাইল, কিন্তু সে জানতো আমি আপনাকে ভালোবাসি। আমাকে পরিকল্পনা করেই যাত্রা দেখতে পাঠানো হয়, যাতে আমি কিছু জানতে না পারি। তবে সেদিন সম্পান ওখানে গিয়ে আমাকে খবরটা দেয়। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে সব শেষ। সম্পান নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পারেনি, তাই 6 জনের মধ্যে 2 জনকে ওখানেই মেরে দেয়, আর বাকি 4 জনকে আমি মারি। বিন্দু যদি বেঁচে থাকতো তাহলে সম্পানের বধূ হয়ে আজ ওর ঘরে থাকতো, কিন্তু বিধাতার কি লিখন, 2 জনকেই তিনি টেনে নিয়েছেন। আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দেয়নি পরিজান, ভালোবাসাকে জয়ী করেছি। ভালোবেসে ওরা 2 জন প্রাণ দিয়েছে, আর আমরা 2 জন একসাথে রয়েছি।
আর নাইমকে কেন মিথ্যা আসামি বানালেন? মিথ্যা আসামি তাকে বানিয়েছে নওশাদ। আপনার বিয়ে ভাঙার সব পরিকল্পনা নওশাদের ছিল। আমি জানতাম আপনাকে আমি শেখরের মতো করে সুখী রাখতে পারবো না, তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর আপনার বাবা পরিকল্পনা করে আপনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেবে, আর গ্রামের লোকেরা ভাববে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছেন। আমি তা হতে দেইনি। আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব। কিন্তু বিশ্বাস করুন পরিজান, আমি আপনার সাথে সুখে থাকতে চেয়েছি শুধু, কিন্তু সেই সুখটা ওরা কেড়ে নিল। আমি মানছি আমি পাপ করেছি। কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো সায়ের। চোখ দিয়ে পানি ঝরছে পরীর। সে মুচকি হেসে বলে, আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু পূর্ণ করেছি আপনাকে ভালোবেসে। এর চেয়ে পবিত্রতা বুঝি দুনিয়াতে নেই। এজন্যই তো এত ভালোবাসা আমার কপালে সইল না মালি সাহেব। যুদ্ধে নামতে হয়েছে আমাদের। সেখানে আপনি আমার শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে। তলোয়ারের আঘাতে নয়, শত্রুর ভালোবাসার আপনার দম বন্ধ হয়ে আসবে পরিজান। আমি যে এই যুদ্ধে প্রাণ হারাবো মালি সাহেব, তখন আপনি কি করবেন? আপনাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। এই প্রথম সায়ের পরীর কথার জবাব দিতে পারল না। সে তার দৃষ্টি নিবদ্ধ করে রাখলো পরিজানের উপর। পরি দেখতে পেল ক্ষত বিক্ষত চোখ দুটো। ওই চোখে কত ভালোবাসা দেখছে সে, আর আজ ওই চোখ জোড়া সে নিমেষেই রক্তাক্ত করে দিয়েছে। আচমকা পরীকে শক্ত বাঁধনে আবদ্ধ করে সায়ের। বলে ওঠে, আপনাকে এভাবেই ধরে রাখবো আমি পরিজান। আপনি আর কোথাও যেতে পারবেন না। আচ্ছা চলুন না আমরা ফিরে যাই আমাদের গ্রামে। আমরা ভালো থাকবো, কিন্তু আমার মা বোন ভালো থাকবে না। ওদের শেষ করে দেবে ওই জঘন্য লোকগুলো। সবাইকে নিয়ে যাব আমরা, তাহলেই তো হবে। এসব বাদ দিন, আমি আপনাকে একটু কাছে পেতে চাই। এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই। পরি আঁকড়ে ধরে স্বামীকে। সায়ের আজ নিজে থেকে সব সত্য স্বীকার করেছে, অথচ পরির রাগ হচ্ছে না, কারণ সে নওশাদের বিনাশ করতে পেরেছে, তাই আজকে সে খুশি থাকবে। এই মধুরতম রাতটা সায়েরকে দিবে, ভালোবাসার স্নিগ্ধ পরশকে দিবে। তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে। সকাল হতেই ঘুম ভাঙে সায়েরের, কিন্তু তার এই মুহূর্তে উঠতে একদম ইচ্ছে করছে না। পরীর উষ্ণ আলিঙ্গনে তার আরও থাকতে ইচ্ছা করছে, কিন্তু সেই ইচ্ছা ভঙ্গ করে পরেই উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপারের দিকে এগোলো। কিছুক্ষণ বাদে সায়ের নিজেও গেল, কিন্তু উঠোনে আসতেই সে দেখতে পেল শেফালি আর কুসুম গোবর দিয়ে উঠোন লেপছে। বিষয়টা সায়ের সন্দেহজনক মনে হলো, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না, কারণ তার আর কিছুক্ষণ বাদে অন্দর ত্যাগ করতে হবে। এটা পরীর হুকুম, তাই সে বিনা বাক্যে প্রস্থান করে। বেলা 10টা বাজতেই ডাক পড়ল নওশাদের। তাকে বৈঠক ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্দরে নওশাদ যাবে না এটা সবাই শতভাগ নিশ্চিত। তবে গেল কোথায়? সবাইকে খুঁজতে পাঠালো আফতাব, কিন্তু নওশাদের হদিস পাওয়া গেল না। আখির তাতে খেপে গিয়ে বলে, নিশ্চয়ই পরী কিছু করেছে ভাই। সেই নওশাদকে খুন করেছে, না হলে রাতারাতি ছেলেটা উধাও হয় কিভাবে? সত্যি যদি পরী কিছু করে থাকে, তাহলে ওর আজকেই শেষ দিন। সায়েরের কোনো কথাই আমি শুনবো না, এতে যাই হয় হোক। আফতাব আর তার দলবল নিয়ে অন্দরের দিকে পা বাড়ায়, কিন্তু দরজা পর্যন্ত যেতেই সায়ের বাধা হয়ে দাঁড়ায়। আফতাব বিক্ষিপ্ত কণ্ঠে বলে, সামনে থেকে সরে যাও সায়ের। আজ পরী বাঁচবে না, তুমি যা ইচ্ছা করতে পারো। পরিজান কিছু করেনি, সে জানে না নওশাদ কোথায়। তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? কাল সারাদিন নওশাদ আমাদের চোখের সামনেই ছিল, এমনকি রাতে আমার সামনে দিয়ে নিজের ঘরে গেল। ঘুমানোর পর হয়তো পরী ওকে ধরে নিয়ে গেছে। না, কারণ কাল রাতে আমি পরিজানের সাথে ছিলাম। তুমি ছিলে পরীর কাছে? কেন গিয়েছিলে? সবার দিকে তাকিয়ে মৃদু হাসে সায়ের। রাগান্বিত হয়ে বোকা একটা প্রশ্ন করে ফেলেছে সে। সায়ের আবারও সবার দিকে চোখ বুলিয়ে বলে, আপনি বড়ই নির্লজ্জ। একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা কি আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই? আচ্ছা বাদ দিলাম আমার কথা, আপনি নিজ স্ত্রীকে ফেলে পরনারীর কাছে কেন যেতেন সেটা কি আমি একবারও জিজ্ঞেস করেছি? সায়েরের কথা পুরোপুরি না শুনে রক্ষীরা সব চলে গেছে। এই মুহূর্তে শুধু আখির আর আফতাব দাঁড়িয়ে। সায়েরের কথা শুনে বিড়ম্বনায় পড়ল আফতাব। ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠল, তুমি মুখে মুখে তর্ক করো খুব। তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি? আমি মস্তিষ্কহীনদের সামনে দাঁড়িয়ে আছি। কেন এই কথা বলছি জানেন? কারণ আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই।
যারা আপনাদের সাহায্য করে তাদেরকেই মেরে ফেলেন আপনারা, তাহলে আপনাদের তো মস্তিষ্কহীন বলা উচিত, তাই না? বিপরীতে আখির পাল্টা জবাব দিল না। সায়রা আবার বলল, পরিজনের দিকে নজর বুলাবেন না বলে দিলাম, না হলে ফল খারাপ হবে। চলে গেল সায়ের। ক্ষোভে ফেটে পড়ে দুই ভাই। তাদের সমস্ত পরিকল্পনা সব সায়ের নষ্ট করে দিচ্ছে বারবার। আফতাব নিচু স্বরে বলে, সিরাজকে খবর দে। সায়েরকে আগে সরাতে হবে, তারপর পরীকে সরাবো। পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না। আগে একটা আপদ সরাই, তারপর আর একটাকে সরাবো। কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল। সে দৌড়ে পরীকে গিয়ে খবর দিল। পরী চুপ থেকে সব শুনল, তারপর বেশ শান্তভাবেই নিজ ঘরে চলে গেল। শেফালি বুঝলো যে ঝড় আসতে চলেছে। পরীর চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে পরী ঘর থেকে বের হয়ে আসে। শেফালিকে বলে, তোরা তৈরি থাক, পরবর্তী শিকার সিরাজ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন। যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে। আপনাদের এক একটা অনুপ্রেরণা আমার গল্প বলার আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।